একই ভিডিও কিন্তু দুটি ভিন্ন দাবি। কোথাও বলা হচ্ছে প্রকাশ্যে ছিনতাই করছে বিএনপি নেতাকর্মীরা, আবার কোথাও দাবি করা হচ্ছে ভারতের উত্তরপ্রদেশে বাংলাদেশি পর্যটকদের উপর হামলার ঘটনা। দাবি দুটোকে ঘিরে ব্যাপক বিভ্রান্তি ছড়ালে দেখা যায় দুটোই সম্পূর্ণ গুজব। ভারতের ফরিদাবাদে দুই মুদি দোকানদারের বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনাকেই ছড়িয়ে দেওয়া হয় এই দাবিতে। শুধু তাই নয়, নড়াইলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিরোধের ঘটনাকেও ছড়িয়ে দেওয়া হচ্ছে বিএনপির নেতাদের অসহায় পরিবারকে নির্যাতনের দাবিতে। চলুন দর্শক আরো কিছু ফ্যাক্ট দেখে নিচ্ছে। বিএনপি নেতাকর্মীদের প্রকাশ্যে ছিনতাই এবং ভারতের উত্তরপ্রদেশে বাংলাদেশি পর্যটকদের উপর হামলার দৃশ্যের দাবিতে একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটি ভিডিও দুটি পৃথক দাবিতে ছড়িয়ে পড়তেই তৈরি হয় ব্যাপক বিভ্রান্তি। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় দুটি দাবি সম্পূর্ণ মিথ্যা। মূলত ভিডিওটি গত বছরে ভারতের ফরিদাবাদে দুই মুদি দোকানদারের বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনা। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিরোধ মেটাতে এগিয়ে আসা এক ব্যক্তি, তার ভাই এবং পরে তাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। ওদিকে সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দাবি করা হয় জমি দখলের পর অসহায় পরিবারকে স্থানীয় বিএনপি নেতারা পিটিয়ে তাড়িয়ে দিচ্ছেন। মুহূর্তেই ভিডিওটিকে ঘিরে ছড়িয়ে পড়ে উত্তেজনা, কিন্তু অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। মূলত ভিডিওটি নড়াইলের সমরখোলা গ্রামে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনার। স্থানীয় সূত্র ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী মাদক বিরোধী অভিযানের জেরে এই মারামারির ঘটনা ঘটে। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। ইরানে ইসরায়েলি, মার্কিন ও ভারতীয় পতাকা পোড়ানোর দৃশ্যের দাবিতে আরেকটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু যাচাই করে দেখা যায় দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। ভিডিওটি ইরানের নয় বরং পাকিস্তানের। মূলত পাকিস্তানের করাচিতে ৯ মহরমের মিছিল চলাকালে ঘটনাটি ঘটে। ভিডিওতে উর্দু ভাষার স্লোগান, করাচির মিড টাউন অ্যাপার্টমেন্টস এলাকা এবং পাকিস্তানি সংগঠন ইমামিয়া স্টুডেন্টস অর্গানাইজেশনের ফুটেজ থেকে ঘটনাস্থল নিশ্চিত হওয়া গেছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুকে কেন্দ্র করেই ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটা দেখলাম, ইতিমধ্যে জানিয়েছি আমাদের সাথে উপস্থিত আছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম, যুক্ত হচ্ছে তার সাথে। শফিকুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমে যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, আপনি যখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এখন যখন সম্পাদকের চোখে পরিস্থিতি দেখছেন, দুই সময়ের অভিজ্ঞতায় বর্তমানে বাংলাদেশের গুজবের যে গতিধারা বা যে ধরনের গুজব সাম্প্রতিক সময়ের মধ্যে ছড়াচ্ছে, সেটিকে আপনি আসলে কীভাবে মূল্যায়ন করেন? এবং একটি বিষয় জানতে চাই, আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পৃক্ত, ফেক ছবি সম্পৃক্ত নানা বিষয়ের অপতথ্য সময়ের সাথে সাথে বাড়ছে, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? কতটা জটিল পরিস্থিতি? পরিস্থিতি আসলেও জটিল, এবং এটা নিয়ে যে ধরনের কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ দরকার ছিল এটাকে ট্যাকেল করার জন্য, সেটা আমরা তেমন একটা দেখছি না। এটা খুবই, এটা সত্যিকার অর্থে এখন যেহেতু পলিটিক্যালি স্ট্যাবল আছে অনেক কিছুই, সেই জন্য এটা দৃশ্যমান তেমন একটা, এটার ইম্প্যাক্টটা স্ট্রিটে বা পলিটিক্যাল ফিল্ডে তেমন একটা পড়ছে না। আর আপনি আমাদের সময় আমরা দেখেছি যে খুবই কোঅর্ডিনেটেড ওয়েতে অপতথ্য ছড়ানো হয়েছে, এবং এটার মূল উদ্দেশ্য আপনি যেটা বললেন যে ভিউ ব্যবসা বাড়ানো, সেটা না, তার চেয়েও বড় ভয়ঙ্কর এটার মূল উদ্দেশ্য দেশে একটা ইনস্টেবিলিটি তৈরি করা, দেশে ভায়োলেন্স করা, দেশের মাইনরিটিদের এগেনস্টে ভায়োলেন্স ট্রিগার করা, এবং দেশের মধ্যে একটা ক্যাওটিক পরিস্থিতি সবসময় তৈরি রাখা। এর ফলে যেটা হচ্ছে যে যারা এই ভিডিওগুলো বুঝছেন না বা যারা নিউজগুলো সত্যিকার অর্থে তাদের মিডিয়া লিটারেসি কম, তারা ভিকটিম হচ্ছেন, তারা এই অপতথ্যগুলো ছড়াচ্ছেন, কেউ ডেলিভারিটলি ছড়াচ্ছেন, কেউ না বুঝে ছড়াচ্ছেন। এবং
এতে একটা ভোলাটাইল পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এটার জন্য যেই অ্যাপ্রোচটা দরকার সেটা হচ্ছে যে পুরো গভর্নমেন্ট মেশিনারিকে এইটার জন্য প্রস্তুত করা উচিত যে আমরা এটাকে কেমনে ট্যাকল করব। আমাদের সময় ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা যেটা করেছিলাম, চিফ অ্যাডভাইজারের পেজ থেকে একটা ডেডিকেটেড ফেক নিউজ বা ফ্যাক্ট চেকিং এর জন্য আমরা একটা ওয়েবসাইট করেছিলাম এবং আমরা ফেসবুকে নিয়মিত জানাতাম কোথায় কোথায় ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এই অপতথ্যগুলো খুব দ্রুত আমরা এটাকে ডিবাঙ্ক করতাম। এর ফলে যেটা হতো যে একটা পরিস্থিতির খুব দ্রুত ট্যাকেল দেওয়া যেত। তারপর আমরা দেখেছি যে এটা বিশেষ করে যেটা কিছু কিছু জায়গা থেকে আমরা প্রতিদিন আমরা অপতথ্য পেয়েছি, যেমন ইন্ডিয়ান মিডিয়া প্রতিদিন ওরা মিথ্যা নিউজ ছড়ায় বাংলাদেশকে নিয়ে। এটাও আমাদের সময় খুব বেশি ছিল, এখন কম, একদম যে বন্ধ হয়েছে সেটা না। তারপরে হচ্ছে যে স্বৈরাচারের যারা সাপোর্টার বা স্বৈরাচারের যারা বশংবদ বা তাদের দোসর বা তাদের পেইড এজেন্ট যারা আছে তারা প্রচুর ছড়ায়। তাদের কাজই হচ্ছে যে দেশে একটা ইনস্ট্যাবিলিটি তৈরি করা, দেশে ক্যাওস তৈরি করা, ভায়োলেন্সের ইনস্টিগেট করা। এইটার জন্য তারা প্রচুর এগুলো ছড়ায় এবং আর হচ্ছে যে দেশের ইমেজটা বাইরে নষ্ট করার একটা। আমি আপনাকে একটা উদাহরণ দেই। আমাদের সময় একটা ভয়ঙ্কর একটা ভিডিও সার্কুলেট করা হলো। এটা ভিডিওতে দেখানো হচ্ছে যে কিছু লোক একটা লোককে জবাই করতেছে এবং এটা আওয়ামী লীগের লোকরা প্লাস ইন্ডিয়ান মিডিয়ার কিছু লোকরা দেখাতে চাচ্ছেন যে এটা হচ্ছে বাংলাদেশের যে ইসলামিস্টরা, এই ইসলামিক পার্টি যারা করে তারা এই বাংলাদেশের একজন মাইনরিটিকে জবাই করছেন। পরে আমরা খুব দ্রুত মুভ নিলাম, নিয়ে দেখলাম যে এই ভিডিওটা আসলে মেক্সিকোতে এটা হচ্ছে ওই যে ওদের, আপনি জানেন যে ওদের মাদক ব্যবসায়ের সাথে জড়িত তাদের একটা ভিডিও, ওইটা দিয়ে বাংলাদেশকে তারা, এটার মূল উদ্দেশ্যটা দেখেন, মূল উদ্দেশ্যটা বিদেশের কাছে জানানো, পৃথিবীর কাছে যে বাংলাদেশের মাইনরিটিরা সেফ না, মাইনরিটি ফেথের যারা লোক আছেন তারা সেফ না। আর একটা জায়গায় আমরা এমনি কিছু কিছু ক্ষেত্রে ইনঅ্যাডভার্টেন্টলিও বা মানে অনিচ্ছা সত্ত্বেও অনেকগুলো ভুল তথ্য ছড়ায়। যেমন আমরা দেখলাম যে ইনকিলাব মঞ্চের একটা ছেলে আছে আব্দুল্লাহ জাবের, ওরা একটা প্রোটেস্ট করতে যে ওর তার কাটায় লেগে পায়ে রক্ত পড়েছে, তো এটাকে প্রেজেন্ট করা হলো, কেউ কেউ এটা ফেসবুকে বলতে থাকলেন যে ও গুলি খেয়েছে। এই যে ও যে গুলি খেয়েছে, আর ও যেহেতু একটা পপুলার লোক, পাবলিক ইনফ্লুয়েন্সার, ওর এইটা দেখে মোটামুটি পরিস্থিতি ভয়ঙ্কর রকমের উত্তপ্ত হয়ে গেল, হাজার হাজার ছেলে এসে প্রোটেস্ট করা শুরু করলো। তারপরে আমরা সবাইকে ইয়ে করে আমরা দেখালাম যে এটা আসলে গুলির ইয়ে না, তার কাটায় লেগে তার ওইখান থেকে রক্ত ঝরেছে। তাহলে তো বলা যায় শফিকুল আলম, আমরা গত কয়েকদিনের অর্থাৎ গত 2 বছরের উদাহরণ যদি ধরি, তার আগের সময়টাও ধরি, সময়ের সাথে সাথে এরা অনেকটাই পরিকল্পিত হয়ে আসতেছে। অর্থাৎ যে দিন, যে সময়, যে ব্যক্তি এবং কাকে কি বললে এবং কিভাবে অপতথ্যটা ছড়ালে মানুষের সবচেয়ে বেশি প্রভাবিত করা যাবে সেই বিষয়ে কিন্তু তারা পরিষ্কার, তারা পরিকল্পিত। তো সেই ক্ষেত্রে কি আপনি আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সরকারি পদক্ষেপকে সেই পরিকল্পিত আকারে এগোতে দেখছেন? না, এটাই, এই জন্য আমি বলছি যে এটা কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ দরকার। এটা যেমন আমাদের পলিটিক্যাল পার্টিগুলো এটাকে খুব ভালো রকমের এটাকে মেজার নেওয়া উচিত যাতে এটাকে ট্যাকেল করা যায়, ঠিক তেমনি আমাদের সিকিউরিটি এজেন্সিস, আমাদের যারা সরকারি সংস্থা আছে তারা এই পুরো জিনিসগুলোকে, কেন এটার সাথে সামাজিক যে পিস, সামাজিক যে শান্তিটা এখানে জড়িত। আপনি দেখেন বাংলাদেশে যতগুলো এন্টি মাইনরিটি ভায়োলেন্স হয়েছে, রায়ট হয়েছে, প্রচুর হিন্দুরা ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক ভায়োলেন্সে, এগুলো ছড়ানো হয়েছে ফেসবুকের মাধ্যমে, মিথ্যা অপতথ্যের মাধ্যমে। তো এটা যদি আমরা খুব দ্রুত যাতে আমরা এটাকে ডিব্যাঙ্ক করতে পারি। আরেকটা এখানে বড় জিনিস হচ্ছে ছড়ানো, এই মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে কিসের মাধ্যমে? প্ল্যাটফর্ম গুলো কি? প্ল্যাটফর্ম গুলো হলো ফেসবুক, প্ল্যাটফর্ম গুলো হচ্ছে টুইটার মানে এক্স, প্ল্যাটফর্ম গুলো ইনস্টাগ্রাম, প্ল্যাটফর্ম গুলো হচ্ছে ইউটিউব। তো এই জায়গায় প্ল্যাটফর্ম গুলোর সাথে খুব দ্রুত কন্ট্যাক্ট করা এবং তাদেরকে এই যে ভিডিও থাকলে এগুলোকে রিমুভ করানো। আর আগে তো অপতথ্য ছড়ানোটা কঠিন ছিল, এখন যেটা হয়েছে যে আপনার এআই দিয়ে তো অপতথ্য খুব দ্রুত আপনি
বানানো যায়, একটা এমন একটা ভিডিও বানা যায়, আপনি দেখছেন যে আমার একটা ভিডিও সে ছেড়ে দিতে পারে যে আমি এমন কথা বলছি যে কথাটা আমি জীবনেও বলি নাই। জি, সেই শফিকুল আলম কথাটা আপনি ঠিকই বলেছেন। আমি একটু সোশ্যাল মিডিয়ার দিকে আসতে চাই, যে প্ল্যাটফর্মগুলোতে আসলে সবচেয়ে বেশি অপতথ্যগুলো ছড়াতে দেখছি, আমরা ফেসবুক বলি, এক্স বলি, টিকটক বলি, এখানে সবচেয়ে বেশি অপতথ্য বা গুজবগুলো আমরা ছড়াতে দেখি। এর আগেও আপনি কিন্তু বলেছিলেন যে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়ার ফর্মগুলো আছে, অর্থাৎ মেটা, ফেসবুক, এদের সাথে আসলে যোগাযোগ এবং এদের কর্তাদের সাথে কথা বলে একটি সমাধানের জায়গা আসলে নিয়ে আসতে হবে, যাতে তারা দায়িত্বশীল এবং জবাবদিহিতার আওতায় তাদের আনা যায়। কিন্তু সেইটা কি আপনাদের সময়ও কি কতটুকু এগিয়েছিল, এবং এই সময় আসলে সেই পদক্ষেপ কতটুকু দেখেন? না, আমাদের দেখেন, আমরা তো ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের অনেক দায়িত্ব ছিল। দেশে একটা খুবই একটা chaotic একটা পরিস্থিতিতে এই গভর্নমেন্ট ক্ষমতা নিয়েছিল। তখন দায়িত্ব নিয়েছে, আমি ক্ষমতা বলা হচ্ছে, দায়িত্ব বলাটা ঠিক হবে। তো ফলে তার তো অনেক তার ইকোনমি ঠিক করা, তার এই বিচার কার্য শুরু করা, তার ইনভেস্টিগেট করা, অনেকগুলো দায়িত্ব ছিল। ওইটা একটা বড় আমাদের বাট আমার মনে হয় যে এখন যেহেতু একটা ইলেক্টেড গভর্নমেন্ট এসছেন এবং তাদের একটা খুব ভালো ম্যান্ডেট আছে, তারা এই সমস্ত যারা এই যে কয়েকটা প্ল্যাটফর্ম আছে তাদের অফিসিয়ালদেরকে ঢাকায় ডেকে এনে তাদের সাথে একটা খুব কিভাবে আমরা কোঅর্ডিনেশন করব, এই তথ্যগুলো যাতে কোনোভাবেই তাদের এখানে ঠাঁই না পায়, সেই জায়গাটা তাদেরকে জোর করা। না হলে তাদেরকে ইভেন অনেক ক্ষেত্রে আমাদেরকে হুমকি দিতে হবে যে তোমাদেরকে আমরা সু করব, মানে আমরা তোমাদেরকে কোর্টে কেস করব জনাব তোমাদের নামে। শফিকুল আলম, এখানে আরো একটা বিষয় আমি একটু যুক্ত করতে চাই। ফ্যাসিবাদী আমলে গত 17 বছরেও কিন্তু আমরা এই ধরনের কোনো কার্যক্রম আমরা দেখিনি। তারপরেও এখনকার সময়েও কিন্তু আমরা সেই ধরনের কোনো দৃশ্যমান কোনো ফলাফল আমরা দেখতে পাচ্ছি না। এই মেটা বা এই সোশ্যাল মিডিয়ার যাদের কর্তা আছে, তাদেরকে যোগাযোগ করা, তাদেরকে আইনের আওতায় বা জবাবদিহিতার আওতায় আনা কি কঠিন? না, কঠিন না। এখানে যেটা হচ্ছে যে তাদের সম্পৃক্ততা খুব ভালোভাবে হাইলাইট করা এবং সেই অনুযায়ী ধরেন থার্ড কোনো পার্টিকে ইনভেস্টিগেট করানো, যে দেখেন ওরা কিভাবে বাংলাদেশে এই প্ল্যাটফর্ম গুলোকে কিভাবে ইউজ করে বাংলাদেশের মাইনরিটির এগেইনস্টে ভায়োলেন্স ছড়ানো হচ্ছে, আমাদের দেশে কিভাবে ক্যাওটিক পরিস্থিতি তৈরি করা হচ্ছে, বাংলাদেশের ইমেজকে ক্ষুণ্ণ করে কিভাবে বাইরে চলছে, সেগুলো জিনিস খুব দ্রুত এগুলো করা যায়। এটার জন্য খুব শক্তভাবে এবং আমি বলবো যে খুব কোঅর্ডিনেটেড ওয়েতে এটা নিয়ে মুভ করা উচিত। শফিকুল আলম, এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আলাপ করবো, তবে এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে। বিরতিটা নিয়ে আবার আপনার কাছে ফিরছি, সঙ্গে থাকুন। জনাব শফিকুল আলম, আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই আয়োজনে। এই পর্যায়ে আমি একটু জানতে চাই, সেটি হচ্ছে এই যে গুজব বা অপতথ্যগুলো ছড়াচ্ছে, সেটি তো মূলত মানুষের মানসিকতাকে নানাভাবে প্রভাবিত করাই এদের আসলে মূল কারণ। এই যখন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আপনি কতটুকু মনে করেন আসলে মানুষ আমাদের সচেতন, বা মানুষকে সচেতন করার জন্য যে ধরনের পদক্ষেপ সরকারি, বেসরকারি বা মিডিয়ার পক্ষ থেকে নেওয়া দরকার ছিল, ততটুকু কি নেওয়া হচ্ছে বা হবে? এখানে মেন সমস্যা যেটা হচ্ছে, টেকনোলজি যত দ্রুত এগোচ্ছে তত দূরে তো মানুষের আন্ডারস্ট্যান্ডিংটা সেইভাবে ম্যাচ করতে পারছে না। গ্রামের একটা লোকের তো মিডিয়া লিটারেসি কম, বা ঢাকায়ও যে ছেলেটা ইয়াং, যে ছেলেটা সত্যি করে মিডিয়া কিভাবে অপারেট করে বা কিভাবে এআই দিয়ে একটা ফেক ভিডিও বানানো যায়, সেই বিষয়টা যে জানে না, সে ইয়াং হোক আর ওল্ডই হোক, তার পক্ষে একটা অপতথ্য ডিটেক্ট করাটা খুবই অসম্ভব একটা বিষয়। ফলে যদি দেখা যায় যে খুবই ইনফ্লুয়েন্সিয়াল একটা পলিটিক্যাল ব্যক্তিত্বকে কথা নকল করে তার চেহারা হুবহু বসিয়ে যদি অপতথ্য ছড়ানো হয়, সেক্ষেত্রে যে কেউ কনফিউজ হতে বাধ্য। এটা সারা পৃথিবীতে হচ্ছে। তো এই জিনিসগুলো ট্যাকেল করার জন্য সাধারণত দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে যে আপনি লিগাল কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে যারা এটা ছড়ায় তাকে আপনি আইনের আওতায় আনলেন, তাকে বিচারের সম্মুখীন করলেন। আরেকটা হচ্ছে যে পুরো মানুষকে আপনি এডুকেট করলেন, এটা খুবই ইয়াং এজ থেকে। যে জিনিসটা এখন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, কিছু সম্ভবত সুইডেন বা নরওয়ে, তারা খুব ইয়াং বয়সের থেকে, ফিনল্যান্ড খুব ইয়াং বয়সের থেকে তাদের মানে স্কুল এজের থেকেই অপতথ্য নিয়ে তারা মানুষকে এডুকেট করছে কিভাবে অপতথ্য ছড়ানো হয়। তাহলে আপনি যখন আগেই ট্রেন্ড হয়ে যাবেন যে না, এটা অপতথ্য হতে পারে, তখন হয় কি, তখন আপনি ওইটাকে কনজিউম করবেন না, বা ওইটাকে আরো স্প্রেড করে ওইটাকে ভাইরাল করে দেওয়া, সেই জায়গায় আপনি নিয়োজিত থাকবেন না। কিন্তু এটা তো একটা গেল। কিন্তু আরেকটা হচ্ছে যে লর একটা সমস্যা হচ্ছে যে আপনি যে লকেই করতে যান না কেন, অনুযায়ী, পেনাল কোড অনুযায়ী বা আমাদের নিউ
সাইবার সিকিউরিটি ল নিয়ে আপনি কোনো ধরনের কোনো মুভ নিতে গেলে তখন দেখা যায় যে ওনারা অনেক বেশি কনসার্ন প্রকাশ করেন যে না এটা কেন হলো, এটা হওয়া উচিত হয় নাই, এখানে কথা বলার স্বাধীনতা নাই, এই ধরনের অনেক কিছু নিয়ে আসে। তো এই জায়গায় ট্রান্সপারেন্সিটা খুব বড়। আমরা কি ল করছি, কেন করছি, এবং যার এগেনস্টে কেস হচ্ছে বা যাকে বিচারের আওতায় আনা হচ্ছে তার এগেনস্টে কেসগুলো যে শক্ত একটা কেস, এটা যে বিচারযোগ্য এবং এর ফলে যে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশের মাইনরিটিটা ইনসিকিউরিটিতে ভুগছে, বা যে কোনো লোকের জন্য এটা এই ক্ষতির কারণ হচ্ছে, এই জিনিসগুলো সবাইকে পুরো বিশ্বকে জানানো যে এই কাজগুলো এখানে হচ্ছে, এই ব্যাপারে ইয়ে করা। আর একটা হচ্ছে যে নিউজ পেপার বা যাদেরকে আপনার মিডিয়া লাইসেন্স দেওয়া হয়েছে তাদেরকে স্ট্রিক্ট মনিটরিং এ আনা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিউজ পেপার গুলো তাদের মালিকদের পারপাস সার্চ করতে যে একদম ইচ্ছে করে, আমরা ইদানিং দেখছি ইচ্ছা করে নিউজ একজনকে টার্গেট করে রিপোর্ট করে, কোনো পলিটিক্যাল লিডার, কোনো বিজনেস লিডার, কেউ তার বিজনেসের প্রতিপক্ষের এগেনস্টে একদম টার্গেটেড ওয়েতে মিথ্যা নিউজ ছড়াচ্ছে। তারাও যেন আইনের আওতায় আসে খুব দ্রুত, সেটাও দেখতে হবে। কারণ আপনাকে আমি মিডিয়া লাইসেন্স দিলাম মানুষকে ভালো তথ্য দেওয়ার জন্য, যে তথ্য অ্যাকুরেট তথ্য, আপনি সেটা না করে আপনি ওইটাকে আপনার পারপাজে ব্যবহার করছেন এবং আপনার যারা প্রতিপক্ষ তাকে ঘায়েল করার কাজে ব্যবহার করছেন, খুবই একটা অসৎ একটা চিন্তা থেকে। এই বিষয়গুলো খুব সবার নজরে আনা উচিত। সেটাই এগুলো আসলে উচিত। আর সত্যিকার শেষ প্রশ্নের দিকে আসলে যেতে চাই, ব্যাপার। সাধারণ মানুষের যখন আমরা সচেতনতার কথা বলছিলাম, বেশ কিছু সফটওয়্যার ইতিমধ্যে ফ্রি রয়েছে যেগুলো দিয়ে ইনিশিয়াল পর্যায়ে আমরা আসলে বুঝতে পারি যে সেই সফটওয়্যারগুলো সাধারণ মানুষ ব্যবহার করে সেই গুজবগুলোর ব্যাপারে তারা আইডিয়া নিতে পারে যে সত্য না মিথ্যা। সেগুলো যে করা যায় সেটা নিয়ে কি আসলে তাদের সচেতন করা উচিত সরকারের? না, এটা সফটওয়্যার গুলো যে আছে এটাই তো অনেকে জানেন না। সফটওয়্যার ইউজ গুলো আসলে কারা জানেন? দেখেন যে যারা ফ্যাক্ট চেকিং করছেন, যারা ফেক নিউজ নিয়ে কাজ করছেন, তারাই শুধুমাত্র এই সফটওয়্যার গুলো তাহলে use মানুষকে করতে এটি চায়। নিয়ে আরো সহজে জানানো উচিত। আমরা আশা করব যথাযথ কর্তৃপক্ষ এই নিয়ে কাজ করবে। ধন্যবাদ। আপনি সময় দিলেন, পরামর্শ পেলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের আলোচনায় ছিলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটি একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake news স্ক্যানারে। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন ৭১ সাথে।